ওকে, ঠিক আছে। আচ্ছা, শোনো, কেউ কি জয়েন করতে থাকলে তুমি কি দেখতে পারবা, নাকি শুধু আমি দেখতে পারবো? ওই যে অ্যাডমিট তো করা লাগে। ঠিক আছে, এই অধ্যায় হচ্ছে তোমার কয়েক পার্টে ভাগ করা যায়। সেটা হচ্ছে তোমার 9-10-এ যেই ম্যাথ গুলো করে আসছো, যে মনে করো ভর দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে, আয়তন দেওয়া আছে। ঠিক আছে, ওই সব ম্যাথ গুলা, যে ওই ডাব্লিউ সমান সমান হচ্ছে S/m/1000, এই ফর্মুলা দিয়ে ওই ম্যাথ গুলা। এখন ওই ম্যাথ গুলো তো আর আশা করি দেখানো লাগবে না। তারপরে হচ্ছে তোমার এই অধ্যায়ে যদি ম্যাথ গুলোকে ভাগ করতে চাও, তাহলে পিপিএম এর ম্যাথ, যদি এটা সহজ, এটা খুব ইম্পর্টেন্ট, যে দেখা যায় গ নাম্বারেও আসে, 3 মার্কের জন্যও আসে। তারপরে আরেকটা যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার এই জারণ বিজারণ, জারণ বিজারণ। তারপরে হচ্ছে তোমার এই ম্যাথ গুলো দেখা যায় তোমার ওই জারণ বিজারণের আগে, অধ্যায়ের আগে যে ম্যাথ গুলো আছে, তো এই কয়েক ভাগে হচ্ছে অধ্যায়টাকে ভাগ করতে পারো। ঠিক আছে। এখন ঠিক আছে, চলতেছে। আচ্ছা, একটা প্রশ্ন লিখলাম, দেখো। প্রশ্ন লিখি যে 1.15, তোমরাও লেখার চেষ্টা করো। আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্বের গুরুত্বের 2 ml H2SO4 কে পানিতে পানিতে দ্রবীভূত পানিতে তো দ্রবীভূত করে 500 ml এ পরিণত করা হলো। পরিণত করা হলো তাহলে দ্রবণের ঘনমাত্রা। আচ্ছা, একেবারে ডিরেক্ট পিপিএম এ করি। ঠিক আছে, পিপিএম এ কত? তো এই পিপিএম এর ম্যাথ গুলো করার আগে খেয়াল করো, পিপিএম মানে হচ্ছে পার্টস পার মিলিয়ন। এখন পার্টস পার মিলিয়ন মানে, দেখো, পিপিএম এটা সমান সমান লেখা যায় হচ্ছে মিলিগ্রাম পার কেজি, W/W। যখন তোমার হচ্ছে ঘনমাত্রাটা যদি বলে W/W 20%, তখন কিন্তু মিলিগ্রাম পার কেজিতে আনতে হয়। আর যদি বলে 20% W/V, তখন তোমার মিলিগ্রাম, যেহেতু ভি আয়তন, তাহলে এটা হবে মিলিগ্রাম পার লিটার যখন W/V। তো এই যে এই দুইটা জিনিস একটু মনে রাখতে হবে। ঠিক আছে, আমি নর্মাল যেমন ঘনমাত্রা নির্ণয় করি, সেই ঘনমাত্রা নির্ণয় করব। ঘনমাত্রার এককটাকে মিলিগ্রাম পার কেজি বানাবো যখন হচ্ছে W/W দেওয়া থাকবে। আর যখন W/V এই আকারে পার্সেন্টেজে ঘনমাত্রা দেওয়া হবে, তখন তো মিলিগ্রাম পার লিটার এই এককে নিয়ে গেলেই সেটা সমান সমান কি পিপিএম হয়ে যাবে। তাহলে এই ম্যাথটা আমরা করি, ম্যাথটা করলে আমরা বুঝবো। তাহলে দেখো, ম্যাথে দেওয়া আছে H2SO4 এর আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.15, 1.15। তাহলে এটাকে লেখা যায় H2SO4 এর ঘনত্ব, ঘনত্ব 1.15। যদি আপেক্ষিক গুরুত্ব এটার মান, ঠিক আছে, যে ঘনত্বের মানের সমান হবে, যখন সেটা একক হচ্ছে গ্রাম পার এমএল। ঠিক আছে, তাহলে আপেক্ষিক গুরুত্ব হচ্ছে ঘনত্বের সমান। তো এইখানে ঘনত্ব মানে কি? ভর বাই
আয়তন, তাই না? রো সমান সমান হচ্ছে m/v, তাই না? তাহলে H2SO4 এর ভর, H2SO4 এর ভর বাই হচ্ছে আয়তন। আয়তন কত দেওয়া দেখো তো? H2SO4 এর আয়তন দেওয়া হচ্ছে 2 ml। তাহলে এই দেখো 1.15 এই আপেক্ষিক গুরুত্বের 2 ml H2SO4 কে পানিতে দ্রবণীয় করে 500 ml এ রূপান্তর করা হইলো। কিন্তু H2SO4 এর আয়তন কিন্তু এটা, ঠিক আছে? 500 কিন্তু H2SO4 এর আয়তন না, এটা হচ্ছে সম্পূর্ণ দ্রবণ যেটা তৈরি হয়েছে তার আয়তন। তাহলে H2SO4 এর, আচ্ছা আমি সম্পূর্ণ লিখি, H2SO4 এর ভর বাই হচ্ছে আয়তন, তাহলে 1/গ্রাম/ml। তো দেখো তো এইখানে কত ml দেওয়া, 2 ml দেওয়া, আর H2SO4 এর ভর, ভর তাহলে জিনিসটা কি হবে? জিনিসটা হবে গ্রাম/ml হইছে, তাহলে ml কাটা, তাহলে এইটাকে হচ্ছে H2SO4 এর ভর নির্ণয় করব। ভর নির্ণয় করার সময় হচ্ছে এটাকে 2 দিয়ে গুণ করে দিব, ওই পাশে এনে গুণ করে দিলেই হয়ে যাবে। ভর কত? 2.3 গ্রাম, ঠিক আছে? এখন বলছে যে দ্রবণটা, তুমি এই যে আপেক্ষিক গুরুত্ব দেওয়া ছিল এইটার, এটার হচ্ছে 2 ml নিয়ে তুমি যে দ্রবণ তৈরি করছো তাকে পানি যোগ করে, পানি যোগ করে 500 ml অব্দি নেওয়া লাগবে। তাহলে যদি আমি বলি 500 ml দ্রবণে, দ্রবণে H2SO4 আছে কতটুক? H2SO4 আছে হচ্ছে 2.3 গ্রাম, 2.3 গ্রাম বা 2300 মিলিগ্রাম, তাই না? এই দ্রবণটার মধ্যে দেখো এই এত ভর, এর মধ্যে হচ্ছে পানি যোগ করতে করতে, পানি যোগ করতে করতে তাকে আমি 500 ml বানাইছি। এখন এটাকে আমি নিয়ে যাব 1000 ml বা 1 লিটার, সেখানে SO4 আছে কতটুক? 2300 গুণন 1000 বাই হচ্ছে 500, এত মিলিগ্রাম, তাহলে এটা হচ্ছে 2, কত হয়? 46, এই যে 4600 বা 4600 মিলিগ্রাম। তাহলে দেখো তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, তুমি বের করছো কি 1 লিটারে কত মিলিগ্রাম আছে, তাই না? 1 লিটারে কত মিলিগ্রাম আছে? এ তাসিম আসো? হ্যাঁ, তাহলে দেখো আমি কি বার করছি, 1000 ml বা 1 লিটারে কত ml আছে। তাহলে জিনিসটা কি দেখো তো? জিনিসটা হচ্ছে ঘনমাত্রা, আমি এইটাই আনছি না দেখো তো, তাই না তাসিম? হ্যাঁ, এইটা মানে কি মিলিগ্রাম পার লিটার, এটা মানে কি যে 1 লিটারে হচ্ছে, 1 লিটারে এত মিলিগ্রাম আছে, তাই না? তাহলে এইখানে দেখো মিলিগ্রাম পার লিটার, আমি কিছুক্ষণ আগে বলছিলাম মিলিগ্রাম পার লিটার সমান সমান কি ppm। তাই দেখো জাস্ট তুমি এখানে ppm বসাই দিলে হয়ে যাবে। ওকে, ppm বসাই দিলে হয়ে যাবে। তাহলে এই ম্যাথটা কিন্তু সহজ ছিল, ঠিক আছে? শুধুমাত্র আপেক্ষিক গুরুত্ব দেওয়া ছিল। এই জিনিসটা একটু দেখে রাখবা যে আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকলে সেটা সমান সমান ঘনমাত্রা হয়, এবং ঘনমাত্রা হইলে তার এককটা হয়ে যায় গ্রাম/ml, গ্রাম/ml। এই জিনিসটা একটু মনে রাখতে হবে। তুমি যদি গ্রাম/লিটার ভুল করে কখনো গ্রাম/লিটার লিখে ফেলো, তুমি কিন্তু অঙ্ক মিলাইতে পারবা না, কারণ দেখো এখানে হচ্ছে ml কাটা যায়, ঠিক আছে? তাহলে আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকলে সেটার এই যে মানটা, এই মানটা নির্দেশ করে তার ঘনত্ব কোন এককে, গ্রাম/ml এককে তার যে ঘনত্ব সেটা। আচ্ছা, এইবার তাহলে নেক্সট ম্যাথে যাই। দেখো 2 নাম্বারটা, 1.15 আপেক্ষিক
গুরুত্বের 2 ml H2SO4, দেখো একেবারে সেম ম্যাথ। H2SO4 কে পানি যোগ করে 200 ml এ রূপান্তর করা হলো। আচ্ছা, তাহলে ওই এসি দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করো। ঘনমাত্রা ঘনমাত্রা কত? এটা হচ্ছে দেখা একেবারে সেম নিয়ম, ঠিক আছে? তোমার খালি একটু জানতে হবে যে H2SO4 এর আপেক্ষিক গুরুত্ব যদি 1.15 থাকে, সেটা ঘনত্বকে নির্দেশ করে গ্রাম পার ml এককে। তাহলে এটা সমান সমান লেখা যায় H2SO4 এর ভর বাই হচ্ছে H2SO4 এর আয়তন। ঠিক আছে, একেবারে সহজ। দেখো আয়তন দেওয়া আছে, ঠিক আছে, তারপরে হচ্ছে আপেক্ষিক গুরুত্ব, এটা মানও দেওয়া আছে। তুমি জাস্ট মানগুলা বসে ভর নির্ণয় করবা ঠিক আগের আগের নিয়মে। তখন হচ্ছে 200 ml এ কত, 1000 ml এ কত, তখন ঠিক আস্তে করে এই 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 অবধি যখন আসবে, দেখো মিলিগ্রাম পার লিটারে যখন আসে, তখন তুমি কি করবা? মিলিগ্রাম পার লিটার, এরপরে যে মানটা আসছে, ধরো এক্স আসছে, তাকে তুমি হচ্ছে 1000 দিয়ে ভাগ করো, তাহলে গ্রাম হবে। আবার তার যে আণবিক ভর সেটাতে ভাগ করো, তাহলে কি হবে? মোল হবে। তাহলে এটা মোল হবে, মোল পার লিটার বা মোলার হবে। ঠিক আছে, তাহলে আশা করি এই ম্যাথটা পারবা। ঠিক আছে, এই ম্যাথটা SW থাকবে। তাহলে একটা নিয়মের ম্যাথ আমি দেখাই দিছি, আর এই নিয়মের একটা ম্যাথ SW দিছি। ঠিক আছে, এইবার এইবার দেখো 3 নাম্বার একটা ম্যাথ দেখাই। এটা উদ্দীপকটা একটু বড় হবে। ঠিক আছে, তাও করি, দেখো। নমুনা নমুনা HCl, এই ম্যাথ গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওই সহজ যে ম্যাথ গুলো সেগুলো কিন্তু দেখাচ্ছি না, একটু ব্যতিক্রম বা মনে করো কঠিন যেগুলো, ওইসব কিন্তু দেখাচ্ছি। কারণ সহজ গুলো আশা করি তোমরা পারবা। ঠিক আছে, ওইগুলো একবার দেখাই দিলেই পারবা। কিন্তু এগুলো একটু ঝামেলা আছে, যেমন 20% W/W। আমরা যতবার ঘনমাত্রা দেখছি সবগুলা ছিল হচ্ছে W/V। ম্যাক্সিমাম ক্ষেত্রে কখনোই তোমার একাডেমিকে কখনোই W/W, খুব রেয়ার কেস যেখানে হচ্ছে দিছে, যেসব বোর্ডে আর কি কঠিন প্রশ্ন করতে চায় তারা একমাত্র দেয়। তাহলে 1.155 আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব এই লেবেল করা আছে, লেবেল করা আছে। মানে একটা বোতল, এইখানে হচ্ছে তোমার এইসব জিনিস লেখা আছে যে HCl এটা হচ্ছে 20% W/W, আর হচ্ছে এই 1.15 আপেক্ষিক গুরুত্ব। আচ্ছা, সম্পূর্ণ প্রশ্ন আগে লিখি, তারপর এক্সপ্লেন করি। এই দ্রবণের এই দ্রবণের 50 ml এর সাথে অতিরিক্ত অতিরিক্ত চুনা পাথরের বিক্রিয়ায় বিক্রিয়ায় 37°C তাপমাত্রা ও 99.99 kPa চাপে কত আয়তন কত আয়তন কার্বন ডাই অক্সাইড গ্যাস পাওয়া যাবে? কার্বন ডাই অক্সাইড গ্যাস পাওয়া যাবে। প্রশ্নটা একটু বড় হয়েছে কিন্তু সহজ। দেখো, আচ্ছা, বলছে, এই যে চিন্তা করো, মানে কি বলছে, মানে প্রশ্নটা একটু বড় করছে এই আর কি।
একটা নমুনা, ধরো এটা একটা HCl একটা নমুনা, সেখানে লেখা আছে HCl, হ্যাঁ, লেখা আছে 20% W/W। তারপরে হচ্ছে আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.55, আপেক্ষিক গুরুত্ব। এইসব জিনিস হচ্ছে বোতলের ওপরে লেখা আছে। এটাকে বলছে হচ্ছে এত লেবেল করা আছে। এই দ্রবণের তুমি কতটুক নিবা? এই দ্রবণ নিবে হচ্ছে 50 ml। আচ্ছা, 50 ml নিয়ে তার মধ্যে অতিরিক্ত তুমি দিবা হচ্ছে চুনা পাথর, অতিরিক্ত হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট দিবা, চুনা পাথর। আচ্ছা, চুনা পাথর দেওয়ার পরে সেখানে হচ্ছে 37°C তাপমাত্রা দেওয়া আছে, 37°C, এবং চাপও দেওয়া আছে, এত কিলো প্যাসকেল চাপ। তো এত চাপে এই দেখো, HCl ক্যালসিয়াম কার্বনেট আর HCl তারা যদি অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে, তা দেখো CaCl2 লবণ তৈরি হয়, পানি, যেহেতু কার্বনেট লবণ, তাহলে কার্বন ডাই অক্সাইড বাইর হবে। এখন এই কার্বন ডাই অক্সাইডটা কতটুকু বাইর হবে সেটা হচ্ছে জানতে চাইছে। তাহলে দেখো ম্যাথটা আমরা দেখি। হ্যাঁ, আসো নাকি তাসিম? আচ্ছা, এই নেটের সমস্যা হয় কি না তাই আর কি জিজ্ঞাসা করি। ডাক দিলে একটু রেসপন্স করিও না, স্যার দেখা যাবে কখন নেট চলে গেছে আমি টের পাবো না। ঠিক আছে? হ্যাঁ, এই যে কি জানি নেটের ঝামেলা হচ্ছে, সমস্যা নাই, নেট চলে গেলে বিকল্প রাস্তা আছে, প্যারা নাই। আচ্ছা। হুম। এখন দেখো, যেহেতু তাপমাত্রা দেওয়া আছে আর চাপ দেওয়া আছে, তাই না? তাপমাত্রা, চাপ, তাহলে পি দেওয়া আছে, টি দেওয়া আছে। তো আমাদেরকে দেখো আয়তন নির্ণয় করতে বলছে, তার মানে ভি। তাহলে এই এই তিনটা দিয়ে যেই পরিবেশ রসায়নে তোমরা যে সূত্রটা শিখছো, এখন আমার সেটা কাজে লাগাইতে হবে। তাহলে দেখো, এই তিনটা রাশি দিয়ে যে সূত্র সেটা আমরা অলরেডি জানি। বয়েল এবং চার্লসের হচ্ছে সমন্বয় সূত্র, P1 V1 বাই হচ্ছে T1, P2 V2 বাই হচ্ছে T2। ঠিক আছে? এখন খেয়াল করে দেখো, এখানে P1 যেগুলো আমরা নিব সবগুলা হচ্ছে STP তে নিব। সি। আচ্ছা, দেখো প্রশ্নটা, এখন ওইখানে হচ্ছে ক্যালকুলেশন গুলো আমার কাছে এখন লেখা নাই, হ্যাঁ। দেখা যায় এখন ক্যালকুলেশন করতে গেলে অনেক টাইম লাগবে। তো আমি এই এই- এই- হ্যাঁ, 22% HCl। আচ্ছা, দেখা যাচ্ছে না? আরে, আসিস না এখানে। তারপরে এই বিশুদ্ধ বিশুদ্ধ চুনা পাথর, চুনা পাথর নমুনা, চুনা পাথর নমুনা থেকে 27°C ও 1 atm চাপে 1 ডেসিমিটার কিউব, 1 ডেসিমিটার কিউব কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করতে, একেবারে সেম টাইপের ম্যাথ, উৎপন্ন করতে আয়তনের তোমার ওই এসিড দ্রবণ নেওয়া লাগবে, এসিড দ্রবণ নিতে হবে।
ঠিক আছে। এখন দেখো, একটা বোতলের গায়ে লেখা আছে যে এখানে HCl, এটা হচ্ছে 22% W/W, এটার আপেক্ষিক গুরুত্ব মান হচ্ছে কত, 1.165। এখন এইখান থেকে কতটুকু নিছে, এখানে হচ্ছে, আচ্ছা, এইখান থেকে আগে হচ্ছে আয়তনটা বলে দিছিল, এখন তোমার আয়তনটাকে ধরে নেওয়া লাগবে XmL। ঠিক আছে, তাহলে এই পরিমাণে হচ্ছে তোমার এই এসিড দ্রবণ নিছে। তারপরে এর সাথে যোগ করছে হচ্ছে চুনা পাথর, CaCO3। এটা যোগ করার পরে এখান থেকে যে বিক্রিয়াটা হয়, নিশ্চয়ই এই ক্ষারটা হচ্ছে কার্বনেট, তো এখানে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। তো এই কার্বন ডাই অক্সাইড যে তৈরি হয় সেটা হচ্ছে 1 ডেসিমিটার কিউব এই আয়তনের। ঠিক আছে, তাহলে এখন আমরা এখানে দেখি কিছু আরো কি তথ্য দেওয়া আছে, যে গ্যাসটা তৈরি হয়েছে কার্বন ডাই অক্সাইড গ্যাস, হ্যাঁ, ওইটা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং চাপ দেওয়া আছে, চাপ হচ্ছে 1 ATM চাপ। ওকে, এখন এইখানে তাহলে তিন ধরনের তথ্য, PV, T। তাহলে আমার সূত্র লাগবে P1 V1/T1, P2 V2/T2। তাহলে এই সূত্র দিয়ে করলে দেখো চাপের মান হচ্ছে 1 ATM, হ্যাঁ 1 ATM, আর আয়তন হচ্ছে কত, 1 ডেসিমিটার কিউব, আর তাপমাত্রা হচ্ছে 27 + 273 এত কেলভিন। তারপরে দেখো P2, P2 এর মান কত, তোমার এসটিপি, ঠিক আছে, P2 হচ্ছে এসটিপির জন্য। এসটিপি তে হচ্ছে P2 সমান সমান কি হবে, 1 ATM, আয়তন আমরা বাইর করব, আর তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। ঠিক আছে, তাহলে 273 কেলভিন। আচ্ছা, তাহলে দেখো এটা ক্যালকুলেশন করলে আমার অ্যান্সার কি আসবে, আমার V2 এর মান আসবে হচ্ছে 0.91 লিটার কার্বন ডাই অক্সাইড এসটিপি তে। ঠিক আছে, তাহলে এসটিপি তে আমার 0.91 লিটার এতটুকু কার্বন ডাই অক্সাইড পাওয়া যাচ্ছে। এখন এই যে এত আয়তনের কার্বন ডাই অক্সাইড, এখানে দেখো CaCO3 + HCl যখন বিক্রিয়া করছিল এসিড ক্ষার, তখন লবণ তৈরি হয়, পানি তৈরি হয়, কার্বনেট বলে ক্ষারটা, সেখান থেকে কার্বন ডাই অক্সাইডও তৈরি হয়। এখন এইখানে আমরা জানি এসটিপিতে 22.4 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড পেতে আমার HCl লাগে, দেখো কতটুকু লাগবে, আমার HCl লাগবে হচ্ছে 2 মোল, তাই না, HCl হচ্ছে 2 মোল লাগে। তাহলে এটাই কিন্তু স্ট্যান্ডার্ড বা এসটিপি, 2 × 36.5 তো গ্রাম। তাহলে এখন এসটিপি তে 0.91 লিটার কার্বন ডাই অক্সাইড পেতে HCl লাগে কতটুক, 71 হচ্ছে 0.91 / 22.4। এখন দেখো এই ক্যালকুলেশন গুলো তোমাদেরকে দিয়ে করাইলে কত টাইম লাগতো, 2.9656 এত গ্রাম। ঠিক আছে, তাহলে দেখো আমার যে এই বিক্রিয়াটা, সে বিক্রিয়াটা আমি লিখলাম, দেখলাম ক্যালসিয়াম কার্বনেট সেখানে 2 মোল HCl এর সাথে বিক্রিয়া করে। তাহলে এত এই যে এত এত লিটার এসটিপি তে হচ্ছে 22.4 লিটার, এই পরিমাণে কার্বন ডাই অক্সাইড পাইতে আমার 2 মোল HCl এর সাথে বিক্রিয়া করা লাগে, 2 × 36.5 এত গ্রাম। তাহলে এখন এসটিপি তে আমার আসছে কত, 0.91। তাহলে হয় 0.91 লিটার। এখন এইখানে তাহলে আমি কতটুকু HCl দিছিলাম, প্রশ্নে হচ্ছে এইটা চাইছে। ঠিক আছে, তাহলে এখন আমার সম্পর্ক লাগবে HCl এর সাথে, দেখো এই জন্য কার্বন ডাই অক্সাইডের সম্পর্ক আমি HCl এর সাথে নিয়ে আসছি।
এইবার নমুনায় আরো কিছু তথ্য দেওয়া ছিল। সেখানে দেওয়া ছিল হচ্ছে তার আপেক্ষিক গুরুত্ব, তারপরে হচ্ছে তার ঘনমাত্রা, W/W এই জিনিসগুলো হচ্ছে আমরা এখন কাজে লাগাবো। দেখো, এই নমুনা যে HCl, নমুনা HCl 22% W/W বিশুদ্ধ। তার মানে এতটুকু যদি বিশুদ্ধ হয়, তাহলে জিনিসটা আমার বলা যায় 22% W/W মানে হচ্ছে 22/100 গ্রাম/গ্রাম, তাই না? এত গ্রাম, এত গ্রাম যদি হচ্ছে আমার দ্রাবক থাকে, বা এত গ্রাম যদি হচ্ছে আমার দ্রাবক থাকে, সেখানে দ্রব্য হচ্ছে এত গ্রাম বিশুদ্ধ, তাই না? আর যদি বলতো এত এত বাই এত, তার মানে হচ্ছে ওই দ্রবণের, যদি আমার ওই দ্রবণের আয়তন 100 ml হইতো, সেখানে বিশুদ্ধ আছে হচ্ছে এত গ্রাম। তাহলে এই জিনিসটা হচ্ছে আমি এখন ভাষায় লিখবো। তাহলে কি হবে? 100 গ্রাম নমুনায়, নমুনায় বিশুদ্ধ, বিশুদ্ধ HCl আছে 22 গ্রাম। ঠিক আছে, তারপরে এখানে দেখো, আমি এই দ্রবণের মধ্যে যে কার্বন ডাই অক্সাইডটা দেওয়া ছিল, সেখান থেকে তার আয়তনটাকে এসটিপি তে নিয়ে গিয়ে আমি তার আয়তন পাইছি হচ্ছে এত। এই আয়তনের সাথে, এসটিপি তে আয়তনের সাথে আমি এইচসিএল এর, সম্পর্ক আনছি। সেটা হচ্ছে কত? 2.9656। এখন তাহলে এইটার সাথে যদি আমি এখন এই সম্পর্ক থেকে বলতে পারি 2.9656 নমুনায় বিশুদ্ধ HCl কতটুকু আছে, ঠিক আছে? 22 × 2.9656 ডিভাইডেড বাই হচ্ছে 100, 13.48 গ্রাম। দেখছো, 13.48 গ্রাম। এখন 1 মিনিট 30 সেকেন্ড। আচ্ছা, তারপরে দেখো, এইবার আমার এই কাজে লাগাইতে হবে আপেক্ষিক গুরুত্ব, ওই কনসেপ্টটা। তাহলে নমুনায়, নমুনায় HCl এর আপেক্ষিক গুরুত্ব কত? 1.165। তাহলে এই নমুনায়, তাহলে নমুনার হচ্ছে ঠিক আগের মেয়াদটা যেটা, এই জন্য আগের মেয়াদ কিন্তু একটা আপেক্ষিক গুরুত্ব দিয়ে দেখাই আনছি। ওইখানে আমি লিখছিলাম ভর বাই আয়তন বা ঘনত্ব। এই আপেক্ষিক গুরুত্ব হচ্ছে ওর ঘনত্বের সমান হবে যখন সেটা হচ্ছে গ্রাম/ml এই এককে হবে। তাহলে দেখো, এইখানে আমার নমুনা এই সেলে ভর পাইছি আমি কত? 13.48 এত গ্রাম। তাহলে এখন এই সিএল এর আয়তন বাইর করব, এই সেলের আয়তন বাইর করব। ঠিক উল্টা হবে, এই প্রত্যেকটা ম্যাথ কিন্তু একটা আরেকটার সাথে সম্পর্কযুক্ত। তাহলে দেখো, এখানে গ্রাম গ্রাম গেল, তাহলে কি থাকে? নমুনা, শোনা যায় কিনা দেখো। ওকে, তাহলে এখন নমুনা এই সেল এর আয়তন আমি বের করবো। তাহলে আয়তন কত হবে? আয়তন হবে হচ্ছে 13.48 ডিভাইডেড বাই হচ্ছে 1.165 এত ml, আর ml বাকি ছিল। তাহলে কত ml আসবে? 1.11.5708, 11.5708, ঠিক আছে? এত ml। তাহলে আমার অ্যান্সার কত হয়? আমার অ্যান্সার হয় এই সিএল এর আয়তন
1.5708 ml। তাহলে দেখো, এই ম্যাথটা কিন্তু তথ্যগুলো আমার আগে থেকে লেখা ছিল, যার কারণে টাইম কম লাগছে, কিন্তু ম্যাথের নিয়মটা কিন্তু সহজ। কি ছিল, একটা মনে কর বোতলের মধ্যে লেখা ছিল HCl, সেটার কত ঘনত্ব লেখা ছিল হচ্ছে W/W, 22%, এত W/W, এটা এটা হচ্ছে ঘনমাত্রা। আর তোমার দেওয়া ছিল আপেক্ষিক গুরুত্ব, তারপরে ওইটা থেকে XML নিয়ে আসছো। এখন সে এটা কতটুকু নিছো এটা আমার জানতে হবে। তার সাথে কার্বন ডাই অক্সাইড, ক্যালসিয়াম বাইকার্বনেট যোগ করছো, ফলে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে। এখন কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে হচ্ছে 1 ডেসিমিটার কিউব। তাহলে এইখানে বাকি তাপমাত্রাও দেওয়া ছিল, এবং 4 ATM। তো তিনটা তথ্য, পি, ভি, টি। তাহলে আমি জানি আমার এখানে হচ্ছে চার্লস আর হচ্ছে বয়েলের সমন্বয় সূত্র ইউজ করতে হবে। সেটা ইউজ করে আমি হচ্ছে এসটিপিতে এই কার্বন ডাই অক্সাইডটা, কার্বন ডাই অক্সাইডটা কত আয়তন হবে সেটা আমি নির্ণয় করছি। এখন এসটিপিতে নির্ণয় করার কারণে বিক্রিয়া লেখার পরে দেখলাম হচ্ছে 1 মোল চুনাপাথর সে হচ্ছে 2 মোল HCl এর সাথে বিক্রিয়া করে। তাহলে এসটিপিতে 22.4 এটাকে ধরে কতটুকু HCl লাগে সেটা ভর আমি নির্ণয় করলাম। এখন এর মধ্যে বিশুদ্ধ আছে, অবিশুদ্ধ আছে। কেন ভাই? আমরা জানি, কিন্তু দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা জানি হচ্ছে বিক্রিয়ায় অংশ নেয় যে হচ্ছে বিশুদ্ধ সে। তাহলে এটা কিন্তু আমরা বিক্রিয়ার মাধ্যমে পাচ্ছি, তাই না? বিক্রিয়ার মাধ্যমে আমরা পাচ্ছি যে এতটুকু। তোমাকে যদি এইখানে আপেক্ষিক গুরুত্ব এটা না বলা হইতো, তাহলে তুমি ধরে নিতা সম্পূর্ণ এই সেলটা কিন্তু বিশুদ্ধ। বুঝছো? তোমাকে যদি বলা হইতো এইখানে আপেক্ষিক গুরুত্ব ছাড়া শুধুমাত্র ঘনমাত্রা, তখন তুমি যা ধরে নিতা সম্পূর্ণটুকু বিশুদ্ধ। কিন্তু এইখানে যখন এই যে 22% এটা দিছে, সরি, ঘনমাত্রাটা যখন বলছে 22%, তখনই ঝামেলাটা হয়েছে। তোমাকে ধরতে হবে, তাহলে ধরতে হবে যে 100 গ্রাম নিলে সেখানে বিশুদ্ধ থাকে হচ্ছে 22 গ্রাম। ঠিক আছে? 100 গ্রাম নমুনার মধ্যে বিশুদ্ধ আছে 22 গ্রাম, এই 22 গ্রাম হচ্ছে অংশ নেয় বিক্রিয়ায়। তাহলে আমার এইখানে মোট বিক্রিয়ার মধ্যে মোট আমি দিছিলাম হচ্ছে 2.9656 এত গ্রাম HCl। তাহলে এই যে টোটাল আমি 2.9656 এতটুকু HCl দিছিলাম, তার মধ্যে বিশুদ্ধ হচ্ছে এটা। এখন এইটা দিয়ে তার আপেক্ষিক গুরুত্বের সাথে সম্পর্ক নির্ণয় করব। তারপরে দেখো, এই এটা সলভ করলে আমি এই সেল এর আয়তন পাই হচ্ছে 115,708 এত ml। ঠিক একই নিয়মে 3 নাম্বার ম্যাথটা, ঠিক আছে? এটা কি দেখানো লাগবে নাকি SW দিব? কিরে বলো না কেন কিছু, দেখাই দেওয়া লাগবে? আচ্ছা ঠিক আছে, দেখাই দিই। দেখো, HCl, HCl এটা হচ্ছে তোমার, তাহলে আমাকে অ্যান্সার গুলো ফটফট করে বলবা, বলো। হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে নাও, এই যে এটা। ঠিক আছে, ওকে, সমস্যা নাই। আচ্ছা, লিখতে চলে ভালো। আচ্ছা, সমস্যা নেই। বেশ, সাবাস। ফাস্ট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, প্যারা নাই। এইবার এই ম্যাথটা করতে গেলে কিন্তু আমি অ্যান্সার গুলা লিখবো না, অ্যান্সার ছাড়া ম্যাথ করব। ঠিক আছে? দেখো, কারণ অ্যান্সার এখন লিখতে গেলে আবার টাইম লাগবে। দেখো, P1 কিলো প্যাসকেলে দেওয়া আছে 99.99 এত কিলো প্যাসকেলে, কিলো প্যাসকেল। তারপরে আয়তন তোমার দেয় নাই, তাই না? আয়তন দেয় নাই। তারপরে তাপমাত্রা, ওয়েট, তাপমাত্রা হচ্ছে, আচ্ছা ডাইরেক্ট লিখি, হ্যাঁ ডাইরেক্ট লিখি। 37 প্লাস হচ্ছে 273 এত কেলভিন V2। এখন এটা হচ্ছে S2, এগুলো হচ্ছে এসটিপিতে, এসটিপিতে।
তাহলে আমি জানি এসটিপি তে হচ্ছে আমার চাপের মান হচ্ছে 100 কিলোপ্যাসকেল। তারপরে হচ্ছে এসটিপি তে আমি জানি আমার আয়তন হচ্ছে 22.4 লিটার। আর তাপমাত্রা হচ্ছে 273 এত কেলভিন। তাহলে আমার ভি টু এর মান আমি এখান থেকে একটা পাবো। ঠিক আছে, ভি টু এর মান একটা পাবো। যেটা পাবো সেটা হচ্ছে এসটিপি তে। এরপরে বিক্রিয়াটা আমি লিখছি। আচ্ছা, তাহলে সেখান থেকে আমি বিশুদ্ধটা বাইর করি। দাঁড়াও, ওরে জায়গা রাখি নাই। এখানে তো লেখা যাবে না রে, জায়গাও রাখি নাই। 20% ডাব্লিউ বাই ডাব্লিউ হইলে এখানে দেখো, উম সমস্যা হচ্ছে এই অ্যান্সারটা লাগবে। দেখো তো কত আসে এই অ্যান্সারটা। অ্যান্সার না জানলে সামনে আগানো যাবে না, কারণ আমার এসটিপি তে হচ্ছে এই 22.4 এত লিটার কার্বন ডাই অক্সাইড পেতে HCl কত আছে অ্যান্সারটা ভি টু এর মান বলো একজন। হ্যাঁ, বাই করো। আচ্ছা, সমস্যা নাই, শোনো, এটা ডাব্লিউ করো। ঠিক আছে, আমি হচ্ছে তাহলে তোমরা ডাব্লিউ করো, নেক্সট দিন হচ্ছে আমাকে এই ম্যাথ গুলো আবার দেখাবা। প্র্যাকটিস করে একবার দেখাও, তারপরে আমি সলভ করে দেবো নি, কারণ এটা করতে অনেক টাইম লাগবে। হ্যাঁ বলো, কত আসছে? কত? 25.438 এত লিটার। তাহলে এখন এসটিপি তে হচ্ছে এত গ্রাম পাইতে আমার HCl লাগতে হচ্ছে 2 × 2 × 36.5 গ্রাম। কি ভাবে দেখো, তারপরে হচ্ছে কত পাইছো? 25, 72 গুণ হচ্ছে 25.438 এত গ্রাম, ডিভাইডেড বাই হচ্ছে 22.4 লিটার। ঠিক আছে, তাহলে কত হয়? আর যদি 20% বিশুদ্ধ বা 20% ডাব্লিউ বাই ডাব্লিউ বিশুদ্ধ, অর্থাৎ 100 গ্রাম, 100 গ্রাম 80.62। আচ্ছা, তাহলে এইখানে HCl পাই 629। আচ্ছা, HCl পাই 20 গ্রাম। তাহলে 80, ও wait, wait, এত গ্রাম, লিটার নাই, লিটার নাই, গ্রাম। তাহলে 80.62 গ্রাম নমুনা বিশুদ্ধ HCl পাই। 20 × 80.62 ডিভাইড বাই হচ্ছে 100। তাহলে এটা কত হয়? এরপরে লেখার জায়গা নেই, আরো দুই ধাপ হবে। হুম, তারপরে হচ্ছে তোমার ওই যে আপেক্ষিক গুরুত্ব যেটা দেওয়া আছে, ঠিক আছে, ওইটা সমান সমান লিখবা হচ্ছে ভর বাই আয়তন। এটা করো, ঠিক আছে, একটু করো। তাহলে ভর বাই আয়তন, তখন হচ্ছে গ্রাম বাই ml। তাহলে গ্রাম পাইছি আমি, তা যত আয়তন বাইর হবে, ঠিক আছে, ওই আয়তনটা ওই আয়তনটা থেকে আবার উল্টা ভাবে এখান এই সূত্র দিয়ে তোমার হচ্ছে আয়তন নির্ণয় করতে হবে, কারণ আমার চাইছে হচ্ছে কার্বন ডাই অক্সাইডের আয়তন, তাই না? হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড আয়তন, যে কত আয়তনে কার্বন ডাই অক্সাইড লাগবে। কত আসে অ্যান্সার এটা?
আসো না চলে গেছো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা থাক থাক ভাই, আজকে মনে করো সারা দিন চলে যাবে, বুঝতে পারছি আমি। এই জন্য আমি অ্যান্সার গুলো নিয়ে বসছিলাম, আমি জানি তোমাদেরকে অনলাইনে জিজ্ঞাসা করলে একদিন চলে যাবে। আচ্ছা দেখো, আরেকটা সহজ ম্যাথ আছে। 16.124। এখন এই যে ভরটা পাইছো না, এটা দিয়ে হচ্ছে ওই আগে যে নিয়মে একটা করাইলাম, লাস্টের ধাপটা, এখানে হচ্ছে তুমি আয়তন আনবা, এই সিএল এর আয়তন। তাহলে এই সিএল এর তুমি যে আয়তনটা পাবা, ঠিক আছে? আয়তন তো দেওয়া দেওয়া আছে নাকি দেখো তো, আচ্ছা আয়তন দেওয়া আছে। তাহলে আয়তন দেওয়া আছে, তাহলে তুমি ভর নির্ণয় করবা। তাহলে তুমি যে ভরটা পাচ্ছ, সেটা হচ্ছে ওর হচ্ছে বিশুদ্ধ ভর। ঠিক আছে, ওর হচ্ছে বিশুদ্ধ ভর। এটা সমান হবে, যদি এটা সমান হয়, যদি এটা সমান হয়, তখন তুমি এই সূত্রটা বসে আবার আয়তনে মান নির্ণয় করতে পারবা যে কার্বন ডাই অক্সাইডে আয়তন কতটুকু লাগছে। ঠিক আছে। আরেক ধরনের ম্যাথ তোমাদেরকে দেয়, সেটা হচ্ছে একটা অ্যাসিড এবং একটা ক্ষার যোগ করা হয়েছে, পরে দেখা গেছে ক্ষারটা একটু অবশিষ্ট আছে। ঠিক আছে, তার মধ্যে আবার অ্যাসিড যোগ করছে, আবার অ্যাসিড যোগ করছে, যোগ করে হয়ে ওইখানে প্রশমিত করা হয়েছে, তখন দেখা গেছে সম্পূর্ণ দ্রবণটা প্রশমিত হয়েছে। এখন তখন বলে দুইটার মধ্যে যে কোনো একটা ঘনমাত্রা দেওয়া থাকে না, ঠিক আছে, বলে হচ্ছে উক্ত দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করো। তেমন একটা ম্যাথ যদি আমরা দেখি, এই দেখো, এমএল HCl দ্রবণে 20 ml, 0.5 মোলার Na2CO3 দ্রবণ যোগ করা হলো, যোগ করা হলো অ্যাসিড দ্রবণটিকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে হলো 20 ml, 0.1 মোলার NaOH প্রয়োজন, প্রয়োজন। তাহলে অ্যাসিড দ্রবণটার ঘনমাত্রা কত? অ্যাসিড দ্রবণটার ঘনমাত্রা কত? এই দেখো, এই ম্যাথটা সহজ কিন্তু, ঠিক আছে। আসো নাকি, নাকি চলে গেছো? ওকে, ঠিক আছে। আচ্ছা, বাহির থেকে কোনো শব্দ আসে, এক্সট্রা কোনো শব্দ যে শুনতে সমস্যা হচ্ছে? ও তাহলে ঠিক আছে। আচ্ছা দেখো, এখন প্রশ্নের মধ্যে আমার কি বলছে, বলছে একটা দ্রবণে 30 ml HCl দ্রবণে তুমি হচ্ছে এত এত ml এবং এত ঘনমাত্রার Na2CO3 যোগ করছো। আচ্ছা, যোগ করার পরে এখানে এসিড এর ঘনমাত্রা দেওয়া নাই, দেখছো? তাহলে আমি সহজ করার জন্য এটাকে এখন ধরে নিব X মোলার। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখন সব কয়েক তথ্য আমাদের কাছে আছে। ঠিক আছে, তাহলে এই যে দুইটা যোগ করছিলাম, যোগ করার ফলে যে দ্রবণটা আমি পাইছিলাম, দেখা গেছে সেটা হচ্ছে অম্লীয় হয়, অম্লীয় হয়। এই জন্য আরো অতিরিক্ত ক্ষার যোগ করা হয়েছে সেই দ্রবণটাকে সম্পূর্ণ প্রশমিত করার জন্য। ঠিক আছে, সেই দ্রবণটাকে সম্পূর্ণরূপে প্রশমিত করার জন্য। আচ্ছা, এটা কোত্থেকে আসলো রে? ওকে, তাহলে এখন ভাষাগুলো লিখি, ধরি
অ্যাসিডের অ্যাসিডের ঘনমাত্রা হচ্ছে এক্স মোলার। ভালো করে খেয়াল করো, হ্যাঁ, এই ধরনের ম্যাথ কিন্তু সবচেয়ে বেশি আছে এমসিকিউ এ। তোমার ওই বহুপদী টাইপের যে এমসিকিউ আসে সেখানে সবচেয়ে বেশি এটা আসে। আর এমসিকিউ সলভ করার জন্য এই বেসিকটা তো লাগবেই। তাহলে 30 ml, আর আমি ঘনমাত্রা ধরছি হচ্ছে এক্স মোলার, এত এইচসিএল। আচ্ছা, তাহলে তিনটে দ্রবণ আছে, আমি লিখে ফেলি ঝটফট। এত এমএল, 0.5 মোলার Na2CO3। তারপর আরেকটা আছে, সেটা হচ্ছে 20 ml, 0.1 মোলার NaOH। আচ্ছা, তাহলে এখন এখন আমি কি করব? দেখো, এইগুলাকে এখন আমি চেষ্টা করব এক ক্ষারকীয় অম্ল, যেহেতু এটা এক ক্ষারকীয় অম্ল, আবার এটা এক অম্লীয় ক্ষার, এক অম্লীয় ক্ষার, কিন্তু সমস্যা হচ্ছে এইটা হচ্ছে দ্বি অম্লীয় ক্ষার। কেন? ওকে বিক্রিয়া করালে দেখা যাবে ও 2 মোল HCl এর সাথে বিক্রিয়া করে, এই জন্য ওকে বলা হয় কি, দ্বি অম্লীয় ক্ষার। তাহলে একে, তাহলে আমি শুরু করি 1 নাম্বারটা থেকে। তাহলে এখানে আছে এক্স ও, দেখো 30, ঘনমাত্রাকে আমি এক্স দিয়ে গুণ করব, তাহলে কি হবে? 30x, এত এমএল, আর ঘনমাত্রাকে এক্স দিয়ে ভাগ করব। এখন ভাই, এটা কেন করলেন? দেখো তো, আমরা জানি না যে এন সমান সমান হচ্ছে এস ইন্টু ভি, তাই না? ঘনমাত্রার একক হচ্ছে মোল পার লিটার, আর আয়তনের একক হচ্ছে লিটার। তাই লিটার লিটার কাটা গেলে থাকে হচ্ছে মোল, শুধু মোল। তাহলে তুমি যদি এখন এই এক্স এস এর সাথে এক্স গুণ করো, আবার ভি কে এক্স দিয়ে ভাগ করো, দেখো মানে কোনো চেঞ্জ হয় না। আবার যদি এস কে তুমি এস কে এক্স দ্বারা ভাগ করো, আর ভি কে এক্স দ্বারা গুণ করো, দেখো মানের কোনো চেঞ্জ হয় না, মোল সংখ্যা আমার সেম থাকে। বুঝছো? যেহেতু আমার মোল সংখ্যা সেম থাকতেছে, তো আমি ঠিক সেই কাজটা এখানে করলাম। এক্স এক্স মোলার, একে আমি এক্স দিয়ে ভাগ করছি, আয়তনকে এক্স দিয়ে গুণ করছি, তাহলে জিনিসটা আমি পাচ্ছি 30x ml আর 1 মোলার HCl। তারপরে এখানে আমি পাবো, এখানে আমি কি করব? দেখো NaOH, এটা আগে শেষ করি। 1 মোলার, এটাকে আমি 0.1 দিয়ে ভাগ করছি, তাহলে এটাকে নিশ্চয়ই আমি 0.1 দিয়ে গুণ করলে 2 ml আসবে। 2 ml, 1 মোলার NaOH। ঠিক আছে, NaOH। আর এইটাকে লেখা যায় 1 মোলার, তার মানে কি 0.5 দিয়ে ভাগ করছি, তাহলে 0.5 দিয়ে গুণ করব, 10 ml। ঠিক আছে, আশা করি এইটুকু এখন বুঝছো। ঠিক আছে, এখন এটা দেখো, এক এটা হচ্ছে এক ক্ষারকীয় অম্ল, এটা আবার এটা আবার দেখো এক অম্লীয় ক্ষারক, কিন্তু সমস্যা হচ্ছে এটাকে বিক্রিয়া করালে দেখা যাবে ও হচ্ছে 2 মোল HCl এর সাথে বিক্রিয়া করে। তো তার জন্য আবার ঝামেলা করা লাগবে। তো এই জন্য এইটাকে যদি আমি কনভার্ট করি NaOH, দেখো তাকে আমি দ্বি অম্লীয় ক্ষারক থেকে এক অম্লীয় ক্ষারকে কনভার্ট করলাম, দ্বি অম্লীয় ক্ষারক থেকে এক অম্লীয় ক্ষারে কনভার্ট করলাম, তাহলে কি হবে? তাহলে দেখো তো, আমরা যখন H2SO4, ঠিক আছে, বলি হচ্ছে 0.5 মোলার, এর পিএইচ এর মান কত? ঠিক আছে, তখন কিন্তু আমরা দেখি এই দ্রবণের মধ্যে টু এইচ প্লাস, মানে ওর বিক্রিয়া করালে ও 2NaOH এর সাথে বিক্রিয়া করে, 2 মোলের সাথে বিক্রিয়া করে, যার কারণে আমরা কিন্তু পিএইচ নির্ণয় করার সময় এই 0.5 ঘনমাত্রাকে 2 দ্বারা গুণ করি, গুণ করার পরে পয়েন্ট, তাহলে পয়েন্ট না, মনে হয় 1 আসবে, তাই না? হ্যাঁ, 1 আসবে, 1 মোলার। তাই কি হবে? এটা পিএইচ হবে হচ্ছে তোমার 0, তাই না? তা এইসব ম্যাথ কিন্তু আমরা সলভ করি। তাহলে দেখো, এইখানে এখানে হচ্ছে আমি তাকে এক এক অম্লীয় ক্ষার,
থেকে আমি হচ্ছে দ্বি অম্লীয় ক্ষার, সরি, দ্বি অম্লীয় ক্ষার থেকে হচ্ছে এক অম্লীয় ক্ষারে নিয়ে আসবো। তাহলে ঘনমাত্রাকে হচ্ছে আমি এখন যদি 2 দিয়ে গুণ করি, ঘনমাত্রাকে 2 দিয়ে গুণ করলে 2 মোলার আর 10 ml হয়। এখন ভাই, তাহলে দেখো সব কয়টাকে এ এ হচ্ছে 1 মোলের সাথে বিক্রিয়া করে, এ আবার 1 মোলের সাথে, ও হচ্ছে 1 মোলের সাথে, তাই না? তাহলে আমি কিন্তু সবগুলাকে 1 মোলে কনভার্ট করতে পারলাম। কিন্তু ঝামেলা হচ্ছে দেখো ঘনমাত্রাটা চেঞ্জ হয়ে গেল, সবগুলার হচ্ছে 1 মোলার, অর হয়ে গেল 2 মোলার। তো এটাকে আবার চেঞ্জ করি, তাহলে একে আমি 2 দ্বারা আবার ভাগ করি, তাহলে 2 দ্বারা ভাগ করি, আর একে 2 দ্বারা আবার গুণ করে দিই, ঠিক আছে? এত মোল NaOH। আশা করি এই জিনিসটা বুঝছো, ঠিক আছে? এখন আসো নাকি তোমরা? আসো? আচ্ছা, তাহলে এখন যদি এখানে শর্ট লঘুকরণ যে সূত্র, লঘুকরণ সূত্র, সেটাকে ব্যবহার করলেই ম্যাথটা সলভ হয়ে যাচ্ছে। লঘুকরণ সূত্র ব্যবহার করলে S1 V1 S2 V2 প্লাস S3 V3, দেখো কত হয় এখানে। আচ্ছা, S3 V3 আমার লাগবে না, কারণ আমি সবগুলাকে একই মোলে কনভার্ট করছি। দেখো, ও ছিল হচ্ছে N2CO3, তাকে আমি NaOH নিয়ে আসছি, বা 1 মোলে নিয়ে আসছি, আবার ওকেও 1 মোলে। তাহলে এই দুইটাকে আমি এখন যোগ করে দিলে আমার হয়ে যাবে ম্যাথ। তাহলে এই দুইটাকে যোগ করলে আমার আসে হচ্ছে মোট ক্ষার কত, 22 ml, তাই না? তাহলে এই দেখো 22 ml গুণ হচ্ছে ঘনমাত্রা, সবার ঘনমাত্রা 1, সবার ঘনমাত্রা 1। আর এখন তাহলে এসিডেরটা কত, 30x, 30x, 30x সমান সমান কি লেখা যায়, 22। তাহলে x সমান সমান কি, 22/30। তাহলে অ্যান্সার কত আসে আমার, 0.73 এত মোলার। তাহলে এটার এক্স যেন আমার কি ছিল, এক্স ছিল হচ্ছে ওর আয়তন। তাহলে এসিড দ্রবণের আয়তন না, ঘনমাত্রা, এক্স মোলার। তাহলে এসিড দ্রবণের ঘনমাত্রা পেয়ে গেলাম, দ্রবণের ঘনমাত্রা 0.73। শোনো, এই জিনিসটা কিন্তু এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট, প্লাস যে কোনো সিকিউ কিন্তু আসে। তোমাদের বইয়ে দেখবা অনেকগুলো ম্যাথ আছে, এই নিয়মে অনেকগুলো ম্যাথ। তো আমি এই নিয়মের আরেকটা ম্যাথ লিখি, দেখো 40 ml HCl দ্রবণে, একই নিয়মে। এটাকে একটু চেঞ্জ করে দেওয়া যায় কি না? হ্যাঁ, চেঞ্জ করে দেওয়া যায়। হ্যাঁ, চেঞ্জ করে, আচ্ছা একটু চেঞ্জ করে দিই। দেখো, এটা একটু চেঞ্জ করে দিই। তাহলে 1 গ্রাম বিশুদ্ধ, বিশুদ্ধ CaCO3, CaCO3 কে 40 ml HCl দ্রবণে সম্পূর্ণ রূপে, সম্পূর্ণ রূপে দ্রবীভূত করা হলো। প্রাপ্ত দ্রবণকে পুনঃ প্রশমিত করতে
আরো 40 ml পয়েন্ট 0.5 40 ml 0.5 মোলার NaOH দ্রবণ প্রয়োজন দ্রবণ প্রয়োজন। তাহলে প্রদত্ত HCl দ্রবণটির ঘনমাত্রা, হ্যাঁ আজকে ভুল লিখতেছি কেন, তো ঘনমাত্রা কত? আচ্ছা, ওকে। এখন 1 গ্রাম বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে, ভর দিছে, তার মধ্যে 40 ml HCl দ্রবণ সম্পূর্ণরূপে দ্রবণীয় করা হলো। তারপরে প্রাপ্ত দ্রবণকে পূর্ণ প্রশমন করার জন্য ঠিক সেম ভাবে এটা, তার মানে এসিড থেকে যায়, তার মধ্যে আরো ক্ষার যোগ করা হলো। তাহলে বলছে যে প্রদত্ত HCl দ্রবণটার ঘনমাত্রা কত হবে। তাহলে দেখো, আমি শুরু থেকে ম্যাথটা করার চেষ্টা করি। তাহলে 1 গ্রাম CaCO3 এটা সমতুল্য হচ্ছে 1 গ্রাম, তাহলে তার ভর দিয়ে ভাগ করলে এত মোল, সরি, এত এত মোল CaCO3, এত মোল CaCO3। আচ্ছা, তাহলে আমি যদি ছোট করে বিক্রিয়াটা আরেকবার লিখি, দেখো একই বিক্রিয়া বারবার লেখা লাগতেছে। CaCl2 কার্বন ডাই অক্সাইড প্লাস পানি, আর এখানে হচ্ছে 2 মোল, হ্যাঁ ঠিক আছে। তাহলে 1 মোল 1 মোল ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া করে 2 মোল HCl এর সাথে। এই চিহ্নটা হচ্ছে সমতুল্য, সমতুল্য চিহ্ন এটা, ঠিক আছে। তো এই চিহ্নটার মানে কি? এই চিহ্নটার মানে হচ্ছে তোমার 1 মোল ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া করে 2 মোল HCl এর সাথে, বা 1 মোল ক্যালসিয়াম কার্বনেট 2 মোল HCl এর সমতুল্য। তাহলে 1 মোল, দেখো তো এখানে কত মোল আছে, দ্রবণে দেওয়া আছে 1 গ্রাম বা 1/100 এত মোল ক্যালসিয়াম কার্বনেট এইটা। তাহলে এইটা বিক্রিয়া করবে কতটুকুর সাথে, 2/100 এত মোল HCl, তাই না? একদম সহজ। এটা হচ্ছে জাস্ট মানটা নিয়ে গিয়ে এখানে গুণ করে দিছি। তারপরে আমি যদি এটা ভাষায় লিখি, ক্যালসিয়াম কার্বনেট এর 0.0, তাহলে এখানে যে তুমি ক্যালসিয়াম কার্বনেট দিছো, শর্ট করে লিখি, হ্যাঁ, ক্যালসিয়াম কার্বনেট তাহলে 0.02 এত মোল HCl এর সাথে বিক্রিয়া করে, HCl কে প্রশমিত করে, প্রশমিত করে। আচ্ছা, এতটুকু প্রশমিত করলো। তাহলে কিছুক্ষণ আগে আমি দেখছিলাম ঘনমাত্রা নির্ণয় সূত্র এন সমান সমান এসভি, দেখো তো, এন অফ NaOH। তাহলে NaOH এর এখন মোল সংখ্যা আমার লাগবে। তাহলে এস, ওর ঘনমাত্রা হচ্ছে 0.5, আর আয়তন হচ্ছে 40, সেটাকে আমার নিয়ে যাওয়া লাগবে লিটারে, ঠিক আছে, লিটারে। তাহলে কি হবে, লিটারে নিয়ে গেলে হবে হচ্ছে 0.02 মোল, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা আশা করি তোমরা জানো, হ্যাঁ, যে এইটা খেয়াল করো, ঘনমাত্রা যদি আমি এটাকে একটুখানি ভেঙে লিখি, 0.5 এত মোল পার লিটার, কিন্তু যেহেতু ঘনমাত্রা এককে লিটার আছে, তার কারণে এ আয়তনটাকেও লিটারে হওয়া লাগে। তাহলে কত আসলো, এনে হয়েছে মোল সংখ্যা আসলো হচ্ছে 0.02 মোল। এখন দেখো, 1 মোল NaOH সমতুল্য, বা 1 মোল NaOH বিক্রিয়া করে 1 মোল HCl এর সাথে, স্বাভাবিক এটা বিক্রিয়া লেখার কোনো দরকার নাই। তাহলে 0.002 মোল 2 মোল NaOH বিক্রিয়া করবে 0.002 মোল HCl এর সাথে। তাহলে এটা বলা যায়, 8 মিনিট, তো সমস্যা নেই, ম্যাথ শেষ হয়ে যাবে। NaOH
জিরো, হ্যাঁ কমা দিয়ে একটা, 0.02 মোল HCl কে প্রশমিত করে, সেলকে প্রশমিত করে। আচ্ছা, তাহলে মোট প্রশমিত হইল, দেখো কতটুকু হচ্ছে মোট প্রশমিত হচ্ছে, প্রশমিত, দেখো খেয়াল করে দেখো, হ্যাঁ এইখানে হচ্ছে আমি কি করছি, আমি হচ্ছে এই দ্রবণের মধ্যে নিছিলাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটকে, ঠিক আছে, তার মধ্যে শুরুতে আমি যোগ করছিলাম HCl, শুরুতে আমি যোগ করছিলাম হচ্ছে HCl। এখন এই HCl এর হচ্ছে আমি জানি না যে HCl এর আয়তনটা কত, আমি মোল দিয়ে ম্যাথটা করছি, তাহলে আমি এইটা জানি যে HCl টা নিছিলাম, সেটা দেখো সেটা হচ্ছে 0.02 এত মোল, কত মোল, 0.02 এত মোল। আবার না না, HCl টা নিছিলাম সেটা হচ্ছে একটু উল্টা বলছি, দেখো যে HCl টা আমি নিছিলাম, HCl টা নিছিলাম সেটা হচ্ছে সম্পূর্ণটা ছিল 0.02 মোল, হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু সে সম্পূর্ণ CaCO3 কে প্রশমন করতে, সে সম্পূর্ণ প্রশমন করার পরে অবশিষ্ট ছিল, এবং অবশিষ্ট যে তাকে প্রশমিত করছে হচ্ছে 0.02 মোল NaOH। তাহলে মোট প্রশমিত হয় হচ্ছে আমার, মোট প্রশমিত HCl 0.04 হয়ে গেল না, 0.04 কিন্তু, হ্যাঁ এটা হচ্ছে, তাই লেখা যায়, আচ্ছা এটা একটু ই করে লিখি, দেখো এমনে না লিখে, দেখি এমনে লিখি, একটা দ্রবণের মধ্যে, হ্যাঁ 0.02 এত মোল প্লাস 0.02 এত মোল HCl আছে। এখন সেখানে তুমি যখন 1 গ্রাম CaCO3 দিছো, সে হচ্ছে এই 0.02 এটুকুকে প্রশমিত করছে, বাকি থাকে আবার 0.02 এত মোল, ঠিক আছে, এর সাথে আবার যখন তুমি NaOH যোগ করছো, ঠিক আছে, যোগ করার পরে দেখো এর মোল সংখ্যা কত ছিল, 0.02, 0.02 মোল, আর এর মোল সংখ্যা হচ্ছে আমার 0.001, স্বাভাবিক, ও হচ্ছে 2 মোলকে প্রশমিত করে, তাহলে মোট প্রশমিত হয় হচ্ছে আমার 0.4 এত মোল HCl, ঠিক আছে। এখন N(HCl) আমি জানি, তাহলে SV দিয়ে আমি, এস আমি জানি না, এস আমি জানি না, আমি জানি হচ্ছে তার আয়তন, তার আয়তন হচ্ছে 40 ml, তাহলে 40 ml কে 1000 দিয়ে ভাগ করলে লিটার হবে ঘনমাত্রা HCl, আর এটার আয়তন হচ্ছে 0.04, তাহলে HCl কত হয়, এটা দেখো, তাহলে এটা মান হচ্ছে 0.04, ও HCl হয়ে যায় হচ্ছে 1 মোলার, হ্যাঁ দেখছো, তাহলে আশা করি ম্যাথটা বুঝছো। জিনিসটা কি হয়েছে আরেকবার দেখাই, এখানে HCl ছিল, ঠিক আছে HCl ছিল, এখন HCl এর মোল সংখ্যা কিন্তু আমি শুরুতে জানবো না, HCl এর মোল সংখ্যা আমি শুরুতে জানি না, আমি জানি এখানে আমি শুরুতে 1 গ্রাম CaCO3 ক্যালসিয়াম কার্বনেট দিছি, তো এটা থেকে মোল সংখ্যা জানি যে 0.01 এত মোল। তো এটা দেখো, ক্যালসিয়াম কার্বনেট যখন বিক্রিয়া করানো হয় দেখা যায় ক্যালসিয়াম কার্বনেট 2 মোল তোমার HCl কে প্রশমিত করে, তাহলে নিশ্চয়ই এ হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট যেহেতু আছে তোমার 0.001 মোল, তাহলে সে 0.02 এত মোলকে প্রশমিত করবে, তারপরেও দ্রবণে HCl থেকে যায়। তো দেখা গেছে NaOH, NaOH এটা 0.02 এত মোল যোগ করার পরে সম্পূর্ণ HCl হচ্ছে প্রশমিত হয়ে যায়। আচ্ছা, তাহলে এইটা যেহেতু সে হচ্ছে এক ক্ষারকীয় অম্ল, এক অম্লীয় ক্ষার, এক অম্লীয় ক্ষার, তাহলে সে 1 মোল, 1 মোল HCl কে প্রশমিত করবে, আর যেহেতু 0.0 মোল, 0.02 মোল, তাহলে সে হচ্ছে 0.02 মোল HCl কে প্রশমিত করবে, দুইটা যোগ করলে কত হয় আমার 0.4 মোল।
আশা করি এই ম্যাথ গুলা বুঝছো। ঠিক আছে, কনভার্সন কেমনে করে, তারপরে তোমার হচ্ছে এই কতটুকু থাকে, এই জিনিসগুলো বুঝছো। এইবার আচ্ছা, আর কয় মিনিট আছে আর সময়? মাত্র 2 মিনিট? 2 মিনিটে, দাঁড়াও, তোমাদেরকে একটা SW দেওয়া যাবে এই 2 মিনিটে। এটা কয় নাম্বার? একই রকম ম্যাথ, মানে সহজ, পারবা। কেবল 7টা 8টা ম্যাথ যদি একদিনে না করো তাহলে কি হয় বলো? হ্যাঁ, একই, হ্যাঁ, তাই না? আচ্ছা, এইগুলা ম্যাথের কিন্তু শর্টকাটও আছে, দেখাবো না। আগে ম্যাথ গুলো লং কাটে শিখো, আমি শর্টকাট একসাথে দেখানো পছন্দ করি না। কারণ দেখা যায় একবার শর্টকাট দেখাই দিলে লং কাটে আর কেউ আসতে চায় না। দেখো, এই ম্যাথটা একটু চেষ্টা করিও। লিখি, 47.7 ml, 0.25 মোলার H2SO4 দ্রবণের মধ্যে, দ্রবণের মধ্যে অজ্ঞাত ভরের, অজ্ঞাত ভরের এক টুকরা দস্তা যোগ করা হলো। কিছু করার নাই, ভাষা এমনিই দেয়, দস্তা যোগ করা হলো। ভাই জিঙ্ক না বলে বলছে দস্তা। তোমরা তো মনে করো টেবিল সল্টই চেনো না। টেবিল সল্টের সংকেত হচ্ছে HCl, ইপসম সল্ট MgSO4 7H2O, তারপরে হচ্ছে অনেকে দেখা যায় সবুজ ভিট্রিয়ল। টেবিল সল্ট হচ্ছে NaCl, সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে। এন, না না, NaCl বলছি, টেবিল সল্ট। আচ্ছা আচ্ছা, এর শেষ করি। এক টুকরা যোগ করা হলো, তারপরে অতিরিক্ত অ্যাসিডকে প্রশমিত করতে 5 ml, 0.115 এত মোলার Na2CO3 দেয়া হলো।